This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চারিদিকে রথযাত্রা মহা ধুমধাম, ভক্তেরা পড়িয়া পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি, পথ ভাবে আমি দেব, আসে অন্তর্যামী। কেন বললাম রথ তো এখনো অনেক বাকি আছে। গতকাল অমিত শাহ এসেছিলেন কলকাতায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করলেন। আঁটো সাঁটো নিরাপত্তা ছিল এবং যথেষ্ট কর্মী সংখ্যা উপস্থিত ছিল, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু অমিত শাহ নিজেকে দেবতা ভাবছেন, শুভেন্দু ভাবছেন তিনিই দেবতা, আবার সুকান্ত মজুমদার ভাবছেন এখনো যখন সভাপতি নির্বাচিত হয়নি তাহলে আমিই দেবতা। কিন্তু অন্তর্যামী হাসছে। অন্তর্যামী মানে হচ্ছে বাংলার জনতা জনার্দন। বড় বড় হুঙ্কার দিলেন অমিত শাহ। কিন্তু তার আগে আমি শুভেন্দুর কিছু বক্তব্যের অংশ আপনাদের দেখাতে চাই। সেই বক্তব্য শোনার পর আপনাদের সাথে কয়েকটা কথা বলে শুরু করব আজকের থার্ড আই। আমি একদম কথা বাড়াতে চাই না। আমি অমিত শাহজিকে তিনটে সম্প্রতি তার অবদানের জন্য कृतज्ञता ज्ञापन करते चाहिए। पहलगाम में जो हादसा हुआ उसमें बंगाल की 3 बंगाली को एक खूंखार आतंकवादी ने हत्या किया, निर्मम हत्या किया। बिटान अधिकारी का वाइफ सीएए में अप्लाई किया, तुरंत उनका पास जानकारी मिला और बिटान अधिकारी का स्त्री का पास सीएए का सिटीजनशिप सर्टिफिकेट अमित शाह जी दे दिया। सेकेंड, हमारी हुगली का रिसड़ा बीएसएफ का जवान पीके साहू पाकिस्तानी ने बंधक बनाया था। अमित शाह जी मोदी जी का आदेश में उनको सही सलामत अपने घर वापस कर दिया। अमित शाह जी हमारी कोच बिहार का फार्मर राजवंशी समाज का उकील बर्मन को बांग्लादेश ने बंधक बनाया था। हमारी गृह मंत्री बीएसएफ को देकर उनको सही सलामत कोच बिहार में वापस कर दिया। मैं आभार प्रकट करना चाहता हूं ऑन बिहाफ ऑफ वेस्ट बंगाल पीपल। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজ প্রসূন গুপ্তর আসার কথা। প্রসূন গুপ্ত প্রতি সোমবার আসেন প্রসূনের পাঁচ নিয়ে। আজ আসতে পারলেন না, তাই আমাকেই আসতে হলো। প্রসূন গুপ্তর হয়ে আমি আপনাদের কাছে আজকে বক্তব্য রাখছি। যাকে শুনলেন তো শুভেন্দুর কথা। তিনি অমিত শাহকে 3টে ব্যাপারে ধন্যবাদ দিলেন, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে ভুলে গেলেন ঝন্টু আলী শেখের কথা, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তুষ্টিকরণের রাজনীতির কথা বলেছেন অমিত শাহ, তোষণের রাজনীতির কথা বলেন অমিত শাহ। কেন? প্রত্যেকেই বিজেপির। পশ্চিমবঙ্গ সরকার নাকি তোষণের রাজনীতি করে। এটা তোষণ নয়। একজন বীর সেনা যিনি শহীদ হয়েছেন তার নামটা না নেওয়াটা অন্য বাকিদের সাথে, এটা তাকে বা তার পরিবারকে বা তার পুরো কমিউনিটিকে অসম্মান করা নয়। এটা পশ্চিমবঙ্গ নয় শুভেন্দু। এটা এই পশ্চিমবঙ্গটা, আপনার পশ্চিমবঙ্গটা গোটা পশ্চিমবঙ্গ নয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন আমরা তাদের স্যালুট করি। আপনার এই বক্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, আমরা টাইটেলে লিখেছি আপকি বার পগার পার, নিচে দেখতে পাচ্ছেন। সত্যিই নিশ্চিত পগার পার। যদি এইভাবে বিজেপি চলতে থাকে, যেভাবে এখন চলছে, আজকের দিন সোমবার পর্যন্ত চলছে, এইভাবে বিজেপি চলতে থাকলে বিজেপি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 48টা আসনও পাবে না। 48টা। কারণ আমরা সমীক্ষা করে বেড়াচ্ছি, যদি এই রকম পরিস্থিতি থাকে এবং বিজেপি 48-এর বেশি আসন পায়, ধরুন কালকেই ভোট ঘোষণা হলো,
তাহলে যদি বিজেপি 48-এর বেশি আসন পায়, আমি আপনাদের কথা দিচ্ছি সমীক্ষা করাই আমরা ছেড়ে দেব। কিন্তু এখনো ভোটের 10 মাস বাকি, 5-10টা আসন এদিক ওদিক হতে পারে, কিন্তু এর বেশি কিছু হবে না। যতই অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি শুরু করুন, যতই নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারি শুরু করুন, এর বেশি কিছু হবে না। এর কারণ অনেকগুলো আছে, আমরা আগেও ব্যাখ্যা করেছি, এখনো ব্যাখ্যা করব। কিন্তু তার আগে আমরা শুনবো অমিত শাহ কি বলেছেন, কিছুটা শুনে নিই, তারপর আসছি আমাদের ব্যাখ্যায়। मंच पर उपस्थित पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के सम्माननीय अध्यक्ष श्रीमान सुकांतो मजमूदार जी, मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी, सबसे पहले अरे अब सुनो भाई सुनो, जिंदाबाद जरूर करना है। 26 में हमारे मुख्यमंत्री की शपथ के बाद करना है। भाइयों बहनों, सबसे पहले मैं श्री कालीघाट मंदिर, श्री श्री 108 करुणामयी काली माता मंदिर और दक्षिणेश्वर काली मंदिर को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। मैं जब ये बंगाल की वीर भूमि पर, संस्कार भूमि पर आया हूं, तब कवि गुरु टैगोर जी, स्वामी विवेकानंद जी, रामकृष्ण परमहंस जी, नेताजी सुभाष चंद्र बोस और हमारी पार्टी के स्थापक स्वर्गीय श्यामा प्रसाद मुखर्जी को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करता हूं। पहलगांव में पाक प्रेरित आतंकवादियों ने हमारे निर्दोष नागरिकों को, यात्रिकों को धर्म पूछ पूछ कर परिवार के सामने मार दिया। मुझे बताओ बंगाल वालों, वो पाक प्रेरित आतंकवादियों को सजा देनी चाहिए या नहीं देनी चाहिए? अरे जोर से बोलो, देनी चाहिए या नहीं देनी चाहिए? मोदी जी ने ऑपरेशन सिंदूर किया, ठीक किया या नहीं किया? भाइयों बहनों, हमने सर्जिकल स्ट्राइक करी, एयर स्ट्राइक करी और अब ऑपरेशन सिंदूर कर कर 100 किलोमीटर अंदर जाकर उनके हेडक्वार्टर को ध्वस्त कर दिया। অমিত শাহ এসছেন কলকাতায়, আর অপারেশন সিঁদুর ভাঙিয়ে খাবেন না তা তো হয় না, তিনি ভাঙালেন। তার সাথে সাথে তিনি বেশ কিছু নাম উল্লেখ করলেন, শ্রী রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, অনেক কিছু করলেন। নজরুলের নামটা সম্ভবত ভুলে গিয়েছিলেন, যাকে সেটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সুকান্ত মজুমদারের নাম উচ্চারণ করতে পারলেন না, অবাঙালি হলে যা হয়, উচ্চারণটা করতে পারেননি, সেটা তার দোষের কিছু না, তাকে আমি দোষও দিচ্ছি না। কিন্তু তিনি কলকাতায় আসলেই তার নেতাজির কথা মনে পড়ে, স্বামীজির কথা মনে পড়ে। তিনি অনুষ্ঠানের শুরুতেই সুর বেঁধে দিলেন কয়েকটি মন্দিরকে প্রণাম করে। খুব ভালো কথা, নিশ্চয়ই মন্দিরকে প্রণাম করে শুরু করবেন। তারকেশ্বর মন্দিরের কথা ভুলে গেলেন অমিত শাহজি, আপনি ভুলে গেলেন বেলুড় মঠের কথা, আপনি ভুলে গেলেন তারাপীঠের মায়ের মন্দিরের কথা। আপনি যদি হিন্দুদের মসিহাই হবেন বা সত্যি সত্যি যদি আপনি হিন্দু মন্দিরকে নমন করে বক্তব্য রাখতে চাইতেন, তাহলে বাংলার সমস্ত যত হিন্দু মন্দির আছে সবকটার নাম করতেন। আপনি এই তিনটে বেছে বেছে করলেন, এই তিনটে মনে থাকে আপনার, দক্ষিণেশ্বরটা উচ্চারণ করতে আটকালেন একবার, যাক সে আলাদা কথা। আপনাদের এই কথাতে আমি দুটো জিনিস খুঁজে পেলাম। এক তো হচ্ছে আগামী নির্বাচনে কি ইস্যু করবেন আপনারা। একটা ইস্যু করবেন হিন্দুত্ব, এটা আপনাদের প্রত্যেকের কথাতেই পরিষ্কার। আর দ্বিতীয় ইস্যু করবেন দুর্নীতি। পশ্চিমবাংলায় দুর্নীতি হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। পশ্চিমবাংলায় দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।
কিন্তু পশ্চিমবাংলায় দুর্নীতি বা সারা ভারতবর্ষে দুর্নীতি কোনো ইস্যু হয়ে দাঁড়ায়নি এখনো পর্যন্ত কোনো ভোটে। তাই আগামী নির্বাচনে মানুষ উন্নয়নটা দেখবে না দুর্নীতি দেখবে, সেটা মানুষের ওপর ছেড়ে দিবে। কিন্তু আপনারা যে হিন্দুত্বের লাইন বেঁধে দিচ্ছেন, যে হিন্দুত্বের কথা বলছেন, অমিত শাহ বলছেন যে আপনারা বিজেপিকে 40% ভোট দিয়েছিলেন, আর মাত্র 4-5% ভোট বাড়িয়ে দিন। না, বিজেপিকে গত নির্বাচনে 38 মানে 38.5% ভোট দিয়েছিল পশ্চিমবাংলার মানুষ। এবার অমিত শাহ বলছে সেটাকে 4-5% বাড়িয়ে দিন। বাড়িয়ে কোথা থেকে দেবেন? যদি না আপনি ইভিএম এ ঘোটালা করেন, যদি না আপনি ভোটার লিস্টে ঘোটালা করেন, বাড়িয়ে দেওয়া তো সম্ভব না। বরং এই যে 4-5% ভোট যেটা বাড়িয়ে দেওয়ার কথা বলছেন, সেটা কমে যাচ্ছে না তো? সেদিকে খেয়াল করেছেন? পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যেভাবে বিজেপি কর্মীর সংখ্যা কমে গেছে বা কমে যাচ্ছে, এটা কি খেয়াল করেছেন? বুথ স্তরে সংগঠন না গড়ে তুলতে পারলে পশ্চিমবাংলায় জেতা সম্ভব না। এটা বামপন্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে। অতএব এই শুধু হিন্দুত্বের হাওয়া দিয়ে পশ্চিমবাংলায় ভোট হবে না। আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলায় ভোট হবে উন্নয়নের নিরিখে। মানুষ উন্নয়নটা চাইছেন। হ্যাঁ, দুর্নীতি নিয়েও সরব হতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের থেকে পার্থ চট্টোপাধ্যায়ের মতন লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় বসে যেভাবে দুর্নীতি করেছেন, তার তো প্রতিবাদ হওয়া উচিত। এবং সেই প্রতিবাদের ফলস্বরূপ আমরা দেখেছি যে বহু মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। কিন্তু আরজিকর কোনো দুর্নীতি নয়, একটি ধর্ষণ খুনের মামলা। অত্যন্ত খারাপ জিনিস, অত্যন্ত মানে কি বলবো, নিন্দনীয় জিনিস, তার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তারপরে সেটা নিয়ে যেটা রাজনীতি হলো, মানুষ 180 ডিগ্রি ভুলে গেল। সন্দেশখালী নিয়ে শুরুতে আমরা যেটা ভেবেছিলাম যে সত্যিই তো শেখ শাহজাহান প্রতি রাত্রে একজন করে মহিলাকে তার পার্টি অফিসে ডেকে পাঠিয়ে সম্ভব করত, কিন্তু পরে জানা গেল সবটাই মিথ্যে। তো এইভাবে মিথ্যে দিয়ে কিছুদিন চলা যায়, মিথ্যে দিয়ে বেশি দিন চলা যায় না। এরকম বহু বিষয় আছে। এখানে এসে মানে আমাদের অমিত শাহজি, তিনি আবার সমবায় মন্ত্রীও। কেন সমবায় মন্ত্রী সেটা বলবো, তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না। যাই হোক, অমিত শাহজি যেটা বারবার বলেন যে ঘুষপেটিয়ে কো মারনা হ্যায়, ঘুষপেটিয়ে কো ভাগানা হ্যায়, ভালো কথা। কিন্তু যারা ঘুষপেটি বা অনুপ্রবেশকারী, তারা ঢুকছে কোথা থেকে? তারা তো আকাশ থেকে উড়ে আসছে না, তারা তো বর্ডার পার করে ঢুকছে। বর্ডার তো আপনার বিএসএফ দাঁড়িয়ে আছে, তারা কি করছে? এখানে পশ্চিমবঙ্গ সরকারকে দোষ দিলে তো মানে আঙুলটা নিজের দিকেই ওঠে। যাকে সে কথা, এটা রাজনীতির কথা, তারা রাজনীতির কথা বলবেন, কিন্তু বাংলার মানুষ তো এত বোকা না। যে মানুষটা অনুপ্রবেশ করছে বর্ডার পার করে, তাকে কে করাচ্ছে? বিএসএফ করাচ্ছে প্রথম। তারপরে সে পশ্চিমবাংলায় ঢুকে মানুষের ভিড়ে মিশে যাচ্ছে। তারপর সেখান থেকে খুঁজে বের করা তো মুশকিল। এইভাবে খুঁজে বের করতে করতে বেশ কিছু নাম বেরিয়ে গিয়েছে ভোটার লিস্টে, এবং সেই নামগুলো স্বাভাবিকভাবেই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। শান্তনু ঠাকুর বলছেন হিন্দুদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। অমিত শাহ সলিউশন দিয়েছেন, সেই নামগুলো আমাকে পাঠান, আমি সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দিয়ে দেবো। ঠিক যেভাবে বিটনবাবুর স্ত্রীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। তার মানে বিটনবাবুর স্ত্রী যে কদিন আমাদের দেশে ছিলেন মানে বেআইনিভাবে, তার জন্য কোনো সাজা হবে না, তার জন্য কোনো শাস্তি নেই। তিনি তার মানে এটা বিজেপি স্বীকার করে নিল যে বিটনবাবুর স্ত্রী, যিনি পেহেলগাঁওতে মারা গিয়েছেন, তার স্ত্রী অন্যায়ভাবে অবৈধভাবে বেশ কিছুদিন ভারতে ছিলেন, তার কোনো বিচার হবে না। এখন না হয় তিনি নাগরিকত্ব পেয়ে গেছেন অমিত শাহজির আনুকূল্যে, কিন্তু যে কদিন তিনি ছিলেন ভারতের জল, মাটি, হাওয়া, টাকা পয়সা ইত্যাদি ভোগ করেছেন আমাদেরকে বঞ্চিত করে, তার কোনো বিচার নেই। এইভাবেই অনুপ্রবেশকারীদেরকে কিন্তু ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে নাগরিকত্ব, এরকম তিনি বলছেন। কিন্তু আপনাদের তো কথা ছিল যারাই পশ্চিমবাংলায় এসছে ওপার থেকে, যারা হিন্দু ধর্মের লোক, তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। কেন সকলকে নাগরিকত্ব এখনো দিতে পারেননি? 2-3টে ভোট বৈতরণী পার করেছেন, ভোটে জিতেছেন, আপনাদের এমএলএ হয়েছে, এমপি হয়েছে, কিন্তু তারপরও কেন নাগরিকত্ব দিতে পারেননি? কিসের অসুবিধে? সিএএ তো আপনাদের হাতে আছেই। অতএব আপনারা চান না পশ্চিমবাংলায় যারা আছেন হিন্দু, তারা নাগরিকত্ব পাক। আপনাদের থেকে বড় হিন্দু বিরোধী আমরা তো অন্তত দেখিনি। আপনারা হিন্দুদের কথা বলেন, হিন্দুদের হয়ে গলা ফাটান, আপনারা ঝন্টু আলী শেখের নাম ভুলে যান, সব ঠিক আছে, কিন্তু হিন্দুদের জন্য পশ্চিমবাংলায় করেছেনটা কি? হিন্দুদের জন্য কি করেছেন এখন পর্যন্ত একটু বলুন। আচ্ছা ছেড়ে দিন, কিছুই করতে হবে না,
যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হলো দীঘায় তার বিরোধিতা কেন করলেন, তারও কোনো জবাব নেই। আপনারা হিন্দু? জগন্নাথ মন্দিরে, জগন্নাথ ধামে শুভেন্দু অধিকারী বলছেন আমি পা দেব না। উদ্বোধনে পা দিয়েছেন, মানে উদ্বোধন না, ওটাকে কি বলে, শিলান্যাসে পা দিয়েছেন, কিন্তু উদ্বোধনে তিনি পা দেবেন না। এই সস্তার রাজনীতি পশ্চিমবাংলায় চলে? পশ্চিমবাংলার মানুষ কি ক অক্ষর গোমাংস নাকি? যা বোঝাবেন তাই বুঝে নেবে? এটা বিহার, এটা ঝাড়খণ্ড, এটা উত্তরপ্রদেশ, এটা হরিয়ানা, এটা মধ্যপ্রদেশ। এখানে মানুষ সব বোঝেন। আপনারা হিন্দুদের ভোট নিয়ে হিন্দুদেরকেই দমন পীড়ন করে চলেছেন বিভিন্ন রাজ্যে। আজকে দেখছেন না কিভাবে বিভিন্ন রাজ্য থেকে বাঙালি খেদা হচ্ছে? বাঙালি মানেই বাংলাদেশি। উড়িষ্যার পাশের রাজ্য উড়িষ্যা, যে কদিন নবীন পট্টনায়ক ছিলেন সে কদিন তো এই নিয়ে কোনো কথা হয়নি। আজ বিজেপি ক্ষমতায় আসার পর সেখানে বাঙালিরা শত্রু হয়ে গেল। আসলে আপনারা বাঙালির জাতিটারই শত্রু। আর সমবায় মন্ত্রী কেন অমিত শাহ, তার খোলাসা করব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমরা সবাই জানি, কিন্তু সমবায় মন্ত্রী কেন? সমবায় দপ্তর তিনি তার হাতে রেখেছেন কেন? আসল ঘটনা আপনাদেরকে বলি এবার। এই সমবায় ব্যাংকগুলোর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কালো টাকা সাদা হয়ে যাচ্ছে, হাজার হাজার কালো টাকা সাদা হয়ে যাচ্ছে। কেউ কেউ বলেন শুভেন্দুর 3000 কোটি টাকা গুজরাট কোঅপারেটিভ ব্যাংক থেকে সাদা করা হয়েছে। কেউ কেউ বলেন, আমরা এটা খবরের সত্যতা আমরাও যাচাই করিনি, কিন্তু পূর্ব মেদিনীপুরে কান পাতলে শোনা যায় সেটা 3000 হতে পারে, 300 হতে পারে, 30 কোটি টাকাও হতে পারে। কিন্তু যতটা রটে তার কিছুটা তো ঘটেই। আমরা এই খবরের পুষ্টি করছি না, কিন্তু খবরটা পূর্ব মেদিনীপুরে গেলে আপনিও পাবেন। এবার ঘটনা হচ্ছে যে এই সমবায় ব্যাংকের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা কালো টাকাকে সাদা করা হয়েছে। নোটবন্দির সময় নোট বদলানো হয়েছে এই সমবায় ব্যাংকগুলোর মাধ্যমে। তাই সমবায় দপ্তরটা তিনি তার নিজের হাতে রেখেছেন, কারণ এইখানে কালো টাকা সাদা করার খুব সহজ রাস্তা। এইখানে কিন্তু সরাসরি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো হাত থাকে না বা নজর থাকে না, সরাসরি নজর থাকে না, যেটা অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বা অন্যান্য বেসরকারি ব্যাংকে থাকে। তাই সমবায়টাকে নিজের হাতে রেখে তিনি কিন্তু এই অপকর্মটি করে চলেছেন। এবং দেখুন, আজ পাপ করলে কাল ফল ভোগ করতেই হবে। চিরকাল বিজেপি ক্ষমতায় থাকবে না, এটা থাকা সম্ভবও না। একসময় এখানে বামফ্রন্ট ভাবতো তারা চিরকাল থাকবে, এখন যেমন তৃণমূল ভাবছে তারা চিরকাল থাকবে, বিজেপি যেমন কেন্দ্রে ভাবছে তারা চিরকাল থাকবে না। কেউ চিরকাল থাকে না। সময়ের সাথে সাথে মানুষের মানসিকতা বদলায়, রুচি বদলায়, মানুষ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন চায়। তাই বিজেপিরও একদিন পরিবর্তন হবে কেন্দ্রে, কিন্তু যেদিন পরিবর্তন হবে সেদিন এরা দেশ থেকে পালিয়ে যাবেন না তো? এদের এত কুকীর্তি সামনে আসবে, দেশ থেকে পালিয়ে যাবেন না তো? পশ্চিমবঙ্গে এসে দুর্নীতির কথা বলছেন, ব্যাপক দুর্নীতির কথা বলেননি তো অমিত শাহজি? বলেননি তো রাফায়েলে কত কোটি টাকার কাটমানি দেওয়া হয়েছে? রাফায়েল মেনটেনেন্সের দায়িত্ব কিভাবে অনিল আম্বানির কোম্পানি পায়? একটা ব্যাংকট্রাপ্ট লোক, একটা কি বলবো, সব কিছু তার শেষ হয়ে গেছে নাকি, তার কাছে নাকি 1 টাকাও নেই, তিনি ব্যাংকে শোধ করতে পারবেন না, ব্যাংকট্রাপ্ট হয়ে গেছেন, তার কোম্পানি কি করে পায়? এইসব প্রশ্নগুলো তো উঠবে, আজকে না হোক কালকে উঠবে। চিরকাল ক্ষমতায় থাকবেন না। 303 থেকে 240-এ নেমেছেন, আর তো সামান্য একটু বাকি।
এমনি সংখ্যালঘু সরকার, যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু আগামী নির্বাচনে, লোকসভা নির্বাচনে কি হবে সেটা ভেবে তো কথা বলতে হবে, যে নির্বাচনের পর আমাদেরকে চলে যেতে হতে পারে, তখন কি হবে। নির্বাচনের পর কংগ্রেসও চলে গেছে, কিন্তু কংগ্রেসের লোককে তারা তো এইভাবে মানে দুর্নীতির দায়ে অভিযোগ করে ঠিকই, কিন্তু দুর্নীতি অভিযুক্ত প্রমাণ করে তো জেলে আটকাতে পারেনি। তৃণমূলের কাউকে তো দুর্নীতি প্রমাণ করে জেলে আটকাতে পারেনি। বিভিন্ন সময় বিভিন্ন লোককে তারা কখনো উড়িষ্যায়, কখনো তিহারে গিয়ে আটকে রেখেছে, কিন্তু প্রমাণ তো কিছু করতে পারেনি। ক্ষমতা থাকলে অভিযোগের ভিত্তিতে কাউকে কিছুদিনের জন্য জেলে আটকে রাখা যায়, চিরদিনের জন্য তো রাখা যায় না। মদন মিত্রকে তো চিরদিনের জন্য রাখা যায়নি। ববি হাকিমকে জেল খাটিয়েছেন আপনারা, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেল খাটিয়েছেন আপনারা, এরকম অনেক লোককে জেল খাটিয়েছেন, কিন্তু লাভটা কি হয়েছে? কোনো কিছু তো প্রমাণ হয়নি। অতএব ক্ষমতার দম্ভে বলিয়ান হয়ে যত নত হয়ে থাকবেন ততই উন্নত হবেন, এটাই আমাদের বাঙালিদের কথা। যে যত নত সে তত উন্নত। কিন্তু আপনারা যতটা উদ্ধত, সেই ঔদ্ধত্য কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর বজায় রাখাটা মুশকিল হয়ে যাবে। এই যে শুভেন্দু অধিকারী খুব মানে লম্পজম্প করে বেড়াচ্ছেন সারা রাজ্যে, বিভিন্ন সময় মিডিয়ায় বিভিন্ন বক্তব্য রাখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি ভাবছেন শুভেন্দু অধিকারীকে বিজেপি সভাপতি করবে? কাঁচকলা। হয়তো সুকান্ত মজুমদারই আবার সভাপতি হবেন, কারণ সেরকম লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আরএসএস না করার লোককে বিজেপি সভাপতি করতে গেলে আরএসএস কিন্তু সবার আগে বাধা দেবে। প্রশাসনিক পদে হয়তো বসাতে পারে, যেমন ত্রিপুরায় বসানো হয়েছে, যেমন আসামে বসানো হয়েছে, হয়তো প্রশাসনিক পদে বসানো যেতে পারে। বিরোধী দলনেতা করতে পারে, নির্বাচিত হলে মুখ্যমন্ত্রীও করতে পারে, কিন্তু দলের সংগঠনের রাশ কিন্তু আরএসএস নিজের লোক ছাড়া কারোর হাতে ছাড়বে না। এবং তার ফলে শুভেন্দুর অন্তত জীবদ্দশায় বিজেপির রাজ্য সভাপতি হওয়া সম্ভব না। ওই কার্যকরী মানে রাবার স্ট্যাম্প বানিয়ে হয়তো তিনি সভাপতি হয়ে থাকবেন, সেটা আলাদা ইস্যু। কিন্তু শুভেন্দুকে সভাপতি করে যদি বিজেপি নির্বাচনে যায়, আমি আপনাদেরকে এই মুহূর্তে বলে রাখছি, নির্বাচনের 10 মাস আগে বিজেপি 50ও পার করবে না। কারণ অ্যান্টি শুভেন্দু মানে মুভমেন্ট কিন্তু বিজেপির মধ্যেও শুরু হয়েছে, অ্যান্টি শুভেন্দু ক্যাম্পেইন বিজেপির মধ্যেও শুরু হয়েছে। কারণ তিনি যেভাবে একের পর এক পুরনো নেতাদের সাইড করেছেন, দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহা, এদেরকে সবাইকে সরিয়ে দিয়ে তিনি একদম একচ্ছত্র আধিপত্য ভোগ করছেন সুকান্ত মজুমদারকে ঢাল করে। এটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা, মানে আদি বিজেপির কর্মী সমর্থকেরা ভালোভাবে নিচ্ছেন না। আর নব্য বিজেপির কর্মী সমর্থক কারা? যারা বামপন্থী ছিলেন তারা হয়েছেন এখনকার বিজেপি সমর্থক। কিন্তু বামপন্থীরাও কিন্তু নিজেদের ভোট টানার দিকে বেশ সজাগ, এবং তারা কিন্তু প্রস্তুতি নিয়ে চলেছে ভেতরে ভেতরে। আপনারা খবর রাখুন, আপনারা যে 5% ভোট বাড়তির কথা বলছেন, সেই 5% ভোট কমে না যায় এবার ভোটে। 38%-এর কাছাকাছি পেয়েছিলেন, সেটা 32-33-এ যদি নেমে আসে অবাক হওয়ার কিছু নেই। তো অমিত শাহ আসবেন, মানে নরেন্দ্র মোদী গেছেন, 48 ঘন্টার মধ্যেই অমিত শাহ এসছেন, আবার অমিত শাহ চলে যাবেন, তার হয়তো কিছুদিনের মধ্যে আবার কেউ আসবেন। এই মানে আসা যাওয়া চলবে। এই পরিযায়ী নেতারা আসবেন, হিন্দিতে ভাষণ দেবেন, ভুলভাল উচ্চারণ করবেন, সব ঠিক আছে, কিন্তু এতে আগেও ভোট ব্যাংক বাড়েনি বিজেপি, এবারও বাড়বে না। যে বামপন্থীদের ভোটে পুষ্ট হয়ে বিজেপি আজকে এতটা ফুলে ফেঁপে উঠেছে, সেই বামপন্থীরা কিন্তু নিজেদের ভোট ফিরিয়ে নেওয়ার ব্যাপারে যথেষ্ট মরিয়া হয়ে গিয়েছে। এবং এই মানে মরিয়াপনাটা তারা যদি আরো আগে দেখাতেন, হয়তো তাদের আজকে একটা ভদ্রস্থ জায়গা থাকতো। আজকে বামপন্থীরা রাজ্য রাজনীতিতে একেবারে গুরুত্বহীন হয়ে গিয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো দৌড়াতে কেউ কেউ মুখ ভাসে তাদের, বা এই কোর্ট কেস করেন বিকাশবাবু, তার জন্য তার মুখ ভাসে, কিন্তু রাজনৈতিকভাবে তারা কিন্তু প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এবার তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা কিন্তু সামনের দিকে এগোনো শুরু করেছে। আর তারা যত এগোবেন বিজেপির ভোট ব্যাংক তত কমবে। উত্তরবঙ্গে যে কি ধস নামতে চলেছে সেটা আপনার আগামী নির্বাচনেই বুঝতে পারবেন। নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা জেপি নাড্ডা বা যে কেউ, এই ধস কিন্তু আর আটকানো যাবে না। কারণ উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ আর দক্ষিণবঙ্গে শুভেন্দু অধিকারী, তারা রীতিমতো বুলডোজার চালাচ্ছেন পুরনো কর্মীদের উপরে, এবং তাতেই কিন্তু পুরনো কর্মীরা একেবারে বিরক্ত হয়ে গিয়েছেন। তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেটা একটু সময় বলবে। সম্ভবত তারা অনেকেই নির্বাচনে এবার সরাসরি অংশগ্রহণ করবেন না, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। আর আরএসএস
আরএসএস যদি বিজেপিকে সঙ্গ না দেয়, বিজেপির এই 38% ভোট ধরে রাখা কোনোভাবেই সম্ভব না। আরএসএস কে চটিয়ে বিজেপি কিছু করবে বলে মনে হয় না। তাই শুভেন্দু অধিকারীরও এ জীবনে রাজ্য সভাপতি হওয়া স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, আর মুখ্যমন্ত্রী হওয়া এটা আপনারা ভালো জানেন। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। বহু মানুষ আমাদের প্রতি মাসে কিছু কিছু আর্থিক সাহায্য পাঠাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা। যারা আবার পাঠাতে চান তারা কিন্তু আমাদের ইউপিআই নম্বর 9830075869 এই নম্বরে ইউপিআই করে দিতে পারেন। আর আজ বিকেল 5টায় প্রবীর প্লাসে আমি থাকছি, রাত 8টাতেও থাকছি আমি। সকলে ভালো থাকবে। এবেলা এই পর্যন্ত, নমস্কার।